অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, রাজশাহীতে জানাজায় মানুষের ঢল, দাফন সম্পূর্ণ, শোকাহত পুরো গ্রাম। বিএনপির সঙ্গে যুগপৎ নেতাদের বৈঠক শনিবার, আশাবাদী মিত্ররা ৪৮ ঘণ্টার মধ্যে প্রচার সামগ্রী সরানোর নির্দেশ জামায়াতের। মেডিকেল ভর্তি যুদ্ধ শুরু, পরীক্ষায় বসেছেন ১,২২,৬৩২ শিক্ষার্থী, আসন প্রতি লড়ছেন ৯ জন। উত্তর জাপানে ৬.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত, আহত অন্তত ৫০ জন, সুনামি সতর্কতা জারি। এবং ধস নামল উইন্ডিজের দ্বিতীয় ইনিংসে, জাস্টিন গ্রিভসের অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরি, ডাফির ফাইফারে ৩ দিনেই উইন্ডিজকে হারালো নিউজিল্যান্ড। দুপুর ১টা নিউজে সবাইকে আমন্ত্রণ, সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। রাজশাহীতে গভীর নলকূপের গর্তে পড়ে মারা যাওয়া শিশু সাজিদের দাফন সম্পন্ন হয়েছে। তার জানাজায় মানুষের ঢল নামে। শুক্রবার সকালে শিশু সাজিদকে অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানায় এলাকার হাজারো মানুষ। জানাজা শেষে বাড়ির পাশের নেককিরি কবরস্থানে দাফন সম্পন্ন হয় তার। রাজশাহী থেকে প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। আমি পিছে ঘুরে তাকায় দেখছি সাওয়াল আমার মা মা করে ডাকছে, আমি পিছে ঘুরে তাকায় দেখছি সাওয়াল নাই। রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে মারা যাওয়া ২ বছরের শিশু সাজিদকে শুক্রবার সকালে শেষ বিদায় জানালো পুরো গ্রাম। কোয়েলহাট মধ্যপাড়ার মাঠে তার জানাজায় হাজারো মানুষের ভিড়, যেন এক ছোট্ট শিশুকে নয়, গ্রামেরই সন্তানকে হারানোর ব্যথা ভাগ করে নিতে জড়ো হয়েছিল সবাই। ভোর থেকে শোকের আবরণ নেমে আসে গ্রামে। মসজিদের মাইক থেকে সাজিদের মৃত্যুর সংবাদ ভেসে আসতেই থেমে যায় সব কাজকর্ম, দোকানপাট বন্ধ, মানুষ ছুটে আসে জানাজার মাঠে। সাজিদের সাদা কাপড়ে মোড়ানো ছোট্ট দেহ যখন আনা হয়, তখন একসঙ্গে ফেটে পড়ে কান্নার শব্দ। সাজিদের মা বারবার ছুটে আসতে চাইছিলেন আহাজারি করতে করতে। দৃশ্যটি ভারী করে তোলে উপস্থিত সবার হৃদয়। জানাজা শেষে দোয়ার মুহূর্তে হাজারো হাত একসঙ্গে উঠল আকাশের দিকে। শিশুটির জন্য রহমত, তার পরিবারের জন্য ধৈর্য কামনা করে। কবরের দিকে ছোট্ট কাফনটি নেয়ার সময় যেন বাতাসও থমকে দাঁড়ায়। গ্রামের মানুষ বলছিল, এমন হৃদয় বিদারক দৃশ্য কখনো দেখেনি তারা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার বা প্রার্থী হতে পারবেন কিনা তা নিয়ে বহুদিন ধরেই সংশয় রয়েছে। তবে আশার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। ইসি কর্মকর্তারা বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ, সংবিধান এবং ভোটার তালিকা আইনে ভোটার ও প্রার্থী হওয়ার যেসব যোগ্যতা ও অযোগ্যতার কথা বলা আছে, সেগুলো লঙ্ঘন না হলে তারেক রহমানের ভোটার বা প্রার্থী হতে কোনো বাধা নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চাইলে তাকে ২৯ ডিসেম্বরের মধ্যে ভোটার হতে হবে। একই সঙ্গে জমা দিতে হবে মনোনয়নপত্র। তারা আরও জানান, তফসিল ঘোষণার পরও কমিশন আইনগত যোগ্যতা পূরণকারী যে কোনো নাগরিককে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করতে পারে। চাইলে তারেক রহমান লন্ডন থেকে ভোটার হতে পারবেন। যুক্তরাজ্যে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রম চলছে। বিদেশে বসেই তার ভোটার হতে কোনো বাধা নেই। তারা বলছেন, তারেক রহমান যদি যুক্তরাজ্যে নাগরিকত্ব গ্রহণ না করে থাকেন, তবে তার ভোটার হতে কোনো বাধা নেই। তিনি বিদেশ থেকে ভোটার হয়ে প্রার্থী হতে পারবেন। মনোনয়নপত্র ডাকযোগে পাঠানো বা প্রতিনিধি মারফত লন্ডনেই স্বাক্ষর করিয়ে দাখিল করা সম্ভব। তবে তারেক রহমান বিদেশে বসে ভোটার বা প্রার্থী হবেন কিনা, এই আলোচনার মধ্যে বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলছেন, তিনি শিগগির দেশে ফিরে আসবেন। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা মিত্র রাজনৈতিক দলগুলো নির্ধারিত বৈঠক পিছিয়েছে। আগামীকাল শনিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে এ বৈঠক। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা ছিল। জানা গেছে, বিএনপি নেতাদের ব্যস্ততা এবং যুগপৎ নেতাদের মধ্যে কয়েকজনের অনুপস্থিতির কারণে বৈঠকটি পিছিয়েছে। এই বিষয়ে মিত্র দলগুলোর পক্ষ থেকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, বিএনপির সঙ্গে ৪০টির বেশি দল ২০২২ সাল থেকে আন্দোলন করছে।
বিএনপি তাদের প্রার্থিতা ঘোষণা করেছে এবং শরিকরাও দলগতভাবে প্রার্থী ঘোষণা করেছে। এখন মূল আলোচনা হবে কতটি আসন শরিকদের জন্য ছাড়া হবে। এ বিষয়ে তারা সঠিক ও ন্যায্য সিদ্ধান্ত আশা করে বলেন জানান তিনি। ৪৮ ঘন্টার মধ্যে বিভিন্ন প্রচার উপকরণ নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য দেশের সব পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সেই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনের সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে ডাক্তার শফিকুর রহমান এ আহ্বান জানান। জামাত আমির বলেন, ঘোষিত এই নির্বাচনকে সুষ্ঠু ও সফল করার জন্য যৌক্তিক সব ধরনের সহযোগিতার জন্য তারা প্রস্তুত। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি। ঘোষিত তফসিল অনুযায়ী ২২ জানুয়ারি থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। এছাড়া নির্বাচনের মনোনয়ন যাচাই বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করা যাবে ১১ জানুয়ারি পর্যন্ত। আর আপিল শুনানি নিষ্পত্তি হবে ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ২০ জানুয়ারি পর্যন্ত। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে। ২২ জানুয়ারি থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়ে ভোটের ৪৮ ঘন্টার আগ পর্যন্ত চলবে। আর ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে। এটি হবে তৃতীয় গণভোট। এর জন্য নির্বাচনের সময় বাড়ানো হয়েছে বলেও জানান সিইসি। তার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে এ পরীক্ষা নেওয়া হচ্ছে। শুক্রবার সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়। কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের ভিড়ের পাশাপাশি বাইরে অপেক্ষমান অভিভাবকদের উদ্বেগ উৎকণ্ঠার দৃশ্য চোখে পড়ে। এবার ১৩,০০০-এর বেশি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখেরও বেশি শিক্ষার্থী। সহকর্মী সিফাত আল ফাহিমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা শুক্রবার সকাল ১০টায় দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে একযোগে শুরু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীদের সকাল ৮টা থেকে ৯:৩০টার মধ্যে কেন্দ্রে প্রবেশের সুযোগ ছিল। কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের ভিড়ের পাশাপাশি বাইরে অপেক্ষমান অভিভাবকদের উদ্বেগ উৎকণ্ঠার দৃশ্য চোখে পড়ে। তারা চায় যে ভালো কিছু ফলাফল ভবিষ্যৎ গঠন করার জন্য যে প্রচেষ্টা, যথেষ্ট প্রচেষ্টা। যেমন আমার বাচ্চাকে দেখছি ডে নাইট তারা পরিশ্রম করে পড়াশোনা করছে। খুব ভালো লাগতেছে। আমার ছেলে খুব ভালো পড়াশোনা করছে, প্রিপারেশন নিচ্ছে, ভালো প্রত্যাশা রাখতেছি ইনশাল্লাহ রেজাল্ট ভালো করবে আর কি। আজকের ১ ঘন্টা ১৫ মিনিট যদি মাথা ঠান্ডা রেখে দিতে পারে আলহামদুলিল্লাহ, এই দোয়াই করতেছি আল্লাহর কাছে। এবছর সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট আসন ১৩,০৫১টি। এর মধ্যে এমবিবিএস ১১,১০১ এবং বিডিএস ১,৯৫০টি। বিপরীতে আবেদন করেছেন ১,২২,৬৩২ জন, অর্থাৎ আসন প্রতি প্রতিযোগী প্রায় ৯.৪০ জন। আবেদনকারীদের মধ্যে ছাত্রী ৭৩,৬০৪ এবং ছাত্র ৪৯,০২৮ জন। আশা করতেছি আমার মেয়ে ডাক্তার হবে। আশা করি যে সুষ্ঠুভাবে বা সুন্দরভাবে পরীক্ষাটা হোক। সুষ্ঠুভাবে পরীক্ষাটা শেষ হোক এই প্রত্যাশা করি। প্রচুর পরিমাণ স্টুডেন্ট ছাত্রছাত্রী পরীক্ষা দিবে, সেক্ষেত্রে প্রচুর প্রতিযোগিতার মাধ্যমে হয়তো ভর্তিতে চান্স পাবে। এবার পরীক্ষার সময় ১৫ মিনিট বাড়িয়ে করা হয়েছে ১ ঘন্টা ১৫ মিনিট। মানবিক গুণাবলী মূল্যায়ন সহ মোট ১০০ নম্বরের এমসিকিউতে ভুল উত্তরে কাটা হবে ০.২৫ নম্বর। লিখিত নম্বরের সঙ্গে এসএসসি এইচএসসির জিপিএ যোগ করে মেধা তালিকা চূড়ান্ত হবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রো রেল নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করবে। বৃহস্পতিবার রাতে ঢাকায় মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়। ফেসবুক পোস্টে বলা হয়, মেট্রো রেল নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করবে। এর আগে ডিএমটিসিএল এর স্বতন্ত্র চাকরি বিধিমালা প্রণয়নে প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে শুক্রবার সকাল ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিলেন প্রতিষ্ঠানটির নিয়মিত কর্মকর্তা কর্মচারীদের একাংশ। এর ফলে মেট্রো রেলের যাত্রী সেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেয়।
দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার উত্তরা দিয়াবাড়িতে অবস্থিত মেট্রো রেলের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় তারা দাবি আদায়ের জন্য বিভিন্ন স্লোগান দেন। এক পর্যায়ে কর্তৃপক্ষের আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন। ডিএমটিসিএল এর একটি সূত্র জানায়, আগামী 18 ডিসেম্বর বিশেষ বোর্ড সভায় স্বতন্ত্র চাকরি বিধিমালা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সেক্ষেত্রে আন্দোলনকারীদের দাবি পূরণ হয়ে যাচ্ছে। এমন অবস্থায় আন্দোলন করার যৌক্তিকতা আর নেই। তাই আগামীকাল থেকে সবাইকে নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করতে বলা হয়েছে। দেশের উত্তরে জেলা পঞ্চগড়ে দ্বিতীয় দিনের মতো মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। শুক্রবার সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 9.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8.9 ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, তেঁতুলিয়া উপজেলা সহ জেলার আশেপাশের এলাকায় দ্বিতীয় দিনের মতো বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। এর আগে সপ্তাহ জুড়ে 10-এর ঘরেই ছিল সর্বনিম্ন তাপমাত্রা, তবে দিনের তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি। এদিকে ভোরের দিকে সূর্যের মুখ দেখা গেলেও হিমালয় থেকে বেয়ে আসা বাতাসের কারণে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে স্থানীয়দের। রাতের তাপমাত্রা কমে দ্বিতীয় দিনের মতো মৃদু শৈত্যপ্রবাহের ফলে শীতের প্রকোপ আরও বৃদ্ধি পেয়েছে। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, তেঁতুলিয়া এবং এর আশেপাশের এলাকায় দ্বিতীয় দিনের মতো মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। তাপমাত্রা সামান্য বেড়ে বৃহস্পতিবার সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 9.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8 থেকে 9 ডিগ্রি। আরও 2 থেকে 1 দিন মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানান তিনি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। উত্তর জাপানের উপকূলে 6.7 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। শুক্রবার দেশটির আবহাওয়া বিভাগ এই তথ্য জানিয়েছে। কয়েকদিন আগে একই অঞ্চলে 7.5 মাত্রার আরেকটি ভূমিকম্প অন্তত 50 জন আহত হয়। জাপানের আবহাওয়া সংস্থা শুরুতে ভূমিকম্পটির তীব্রতা 6.5 হিসেবে জানিয়েছিল, পরে তা সংশোধন করে 6.7 মাত্রা নিশ্চিত করে। সংস্থাটি উত্তর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সর্বোচ্চ 1 মিটার উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে। জাপান প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার এ অবস্থিত হওয়ায় নিয়মিতভাবে ভূমিকম্পের সম্মুখীন হয়। 2011 সালে 9.1 মাত্রার তোহোকু ভূমিকম্প ও সুনামি দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি হিসেবে পরিচিত। এতে 22,000-এর বেশি মানুষ মারা যান বা নিখোঁজ হন এবং ফুকুশিমা দাইইচি পারমাণবিক কেন্দ্রে চুল্লি গলে ভয়াবহ তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে। এবারে খেলার খবর। চলতি বছরের শুরুতে 31 বছর বয়সে টেস্ট অভিষেক হয় নিউজিল্যান্ডের জ্যাকব ডাফির। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয়বারের মতো ফাইফার নিলেন এই কিউই পেসার, আর তাতে ধস নামল উইন্ডিজের দ্বিতীয় ইনিংসে। মাত্র 128 রানে অল আউট হওয়া ওয়েস্ট ইন্ডিজ স্বাগতিক নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড় করায় 56 রানের। সহজেই লক্ষ্য চা বিরতির আগে টপকে 3 ম্যাচের সিরিজে স্বাগতিকরা এগিয়ে গেছে 1-0 ব্যবধানে। সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছে জাস্টিন গ্রিভসের অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরিতে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের 2025-27 চক্রে এটি নিউজিল্যান্ডের প্রথম জয়, আর এই চক্রে 7 ম্যাচের 6টিতেই হেরে এখনও জয়শূন্য ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের তৃতীয় শেষ টেস্ট মাউন্ট মঙ্গানুইতে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়। রাজশাহীতে জানাজায় মানুষের ঢল, দাফন সম্পন্ন, শোকাহত পুরো গ্রাম। বিএনপির সঙ্গে যুগপৎ নেতাদের বৈঠক শনিবার, আশাবাদী মিত্ররা। 48 ঘন্টার মধ্যে প্রচার সামগ্রী সরানোর নির্দেশ জামায়াতের। মেডিকেল ভর্তি যুদ্ধ শুরু, পরীক্ষায় বসেছেন 1,22,632 শিক্ষার্থী, আসন প্রতি লড়ছেন 9 জন।
উত্তর জাপানে 6.7 মাত্রার ভূমিকম্পের আঘাত, আহত অন্তত 50 জন, সুনামি সতর্কতা জারি। এবং ধস নামল উইন্ডিজের দ্বিতীয় ইনিংসে, জাস্টিন গ্রিভসের অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরি, ডাফির ফাইফারে 3 দিনে উইন্ডিজকে হারালো নিউজিল্যান্ড। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।